আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তিনি আইসিইউতে আছেন নাকি সিসিইউতে আছেন, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে নাকি ভেন্টিলেশন দেওয়া শুরু হয়েছে, তার অবস্থা স্থিতিশীল নাকি আগের চেয়ে খারাপ অথবা ভালো, নানান ধরনের তথ্য আমাদের সামনে আসছে এবং প্রশ্ন উঠেছে এই বিভ্রান্তিগুলো কারা সৃষ্টি করছেন? বিএনপি নেতারাই সৃষ্টি করছেন নাকি গণমাধ্যম নিজের খেয়াল খুশি মতো লিখছে? আমরা কয়েকজনের বক্তব্য একটু আপনাদের সামনে তুলে ধরি। বিএনপির শীর্ষ নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছেন তাদের কিছু বক্তব্য আপনাদের শুনে আমাদের কাছে স্পষ্ট হওয়া যাবে যে আসলে বিষয়টি কী হচ্ছে, নাকি সত্যি সত্যি কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই কথা বলে রাখি যে সাধারণ মানুষের আগ্রহ তো থাকবেই, গণমাধ্যম মুহূর্তে মুহূর্তে তারা তাদের খবর দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি সোমবার দুপুর 2টায় প্রেস ব্রিফিং করলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। সেখানে তিনি বলছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনে আরও অবনতি হয়েছে, যা আগের চেয়ে অবনতি হয়েছে। সিসিইউ থেকে আইসিইউ থেকে ভেন্টিলেশন, যাই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন এবং গতকাল রোববার রাত থেকে খালেদা জিয়া এই অবস্থায় গেছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। আহমদ আজম খানের বক্তব্য। মারুফ কামাল খান, খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে ম্যাডামকে আইসিইউতে ভেন্টিলেশনে সাপোর্ট দেওয়া হচ্ছে, আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করি। রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি কি বলছেন? এভার কেয়ার হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে, আমরা কিন্তু জানি সিসিইউতে আছেন। দয়া করে যে যাই বলুক এ ব্যাপারে কারো কথায় কেউ বিভ্রান্ত হবেন না। বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি তার চিকিৎসা চলছে, এটাই আপগ্রেড। বিপরীতে দলের সেকেন্ড ইন কমান্ড মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলছে? খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। আগের বক্তব্যগুলো কি? অবনতি হয়েছে, ক্রিটিক্যাল, কিছু বলা যাচ্ছে না। মহাসচিব বলছেন সোমবারই গণমাধ্যমকে, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। তার চিকিৎসার সহায়তা করতে চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। এবং পরবর্তী তিনি বলছেন, বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। দায়িত্ব সব গণমাধ্যমের উপর চলে গেল। আবার বিএনপির মিডিয়া সেল, সেখান থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে সোমবারই পাঠানো হয়েছে এই বিজ্ঞপ্তিটি। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কেউ কোনো বক্তব্য ব্যবহার করবেন না। কোনো বিষয়ে সিদ্ধান্ত হলে তা তাৎক্ষণিকভাবে জানানো হবে। যেটি বলছিলাম, যেটি বাস্তবতা, সাধারণ মানুষের আগ্রহের জায়গা থেকেই গণমাধ্যম তো মুহুর্মুহু খবর দেওয়ার চেষ্টা করবেই। এবং এই খবরগুলো তো দলের সিনিয়র যারা রয়েছেন তাদের রেফারেন্সেই দেওয়া হচ্ছে। বাস্তবতা হচ্ছে, যেটি প্রথমে বলছিলাম, গণমাধ্যম তো মানুষের আগ্রহের জায়গা থেকে মুহুর্মুহু প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটেই খালেদা জিয়ার খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করবে মানুষের কাছে। খালেদা জিয়া নিশ্চয়ই সে ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের জন্য। এবং এটাও সত্য, বিএনপির প্রেস উইং যে বিজ্ঞপ্তিটি দিয়েছে এটাও ভালো সিদ্ধান্ত যে একজনই তার খবর দিবেন, এবং যিনি তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এটাও ঠিক আছে, কিন্তু বিএনপির নেতারাই তো সেটি মানছেন না। তারা গণমাধ্যমের সামনে এসে হাজির হচ্ছেন, তারাই নিজেদের মতো করে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। এখানে গণমাধ্যমের উপর দোষ চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা কেন করা হলো? এ বিষয়ে প্রত্যেকে তো বলতেই পারেন না আমাদের পক্ষ থেকে একজনই বক্তব্য দিবেন, সেটি জাহিদ হোসেন সাহেব। বলতেই পারতেন, কারোর তো কোনো আপত্তি থাকার কথা নয়। এবং নিঃসন্দেহে
AZM জাহিদ হোসেন সাহেব তিনি আধা ঘন্টা পর পর না হোক, ঘন্টায় 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 খালেদা জিয়ার আপডেটগুলো তিনি দিতে পারতেন গণমাধ্যমের সামনে, ব্রিফিং করে তিনি জানান দিতে পারতেন যে এর আগে অন্য কারোর সাথে কথা হয়, ঠিক 10টা 11টা 12টা 1টা 2টা এইভাবে তিনি বলে যেতে পারতেন। মজার বিষয় হচ্ছে, যেই ডাক্তার AZM জাহিদ হোসেনের কথা বলা হলো মিডিয়া সেলের পক্ষ থেকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বললেন তার কথা, সেই জাহিদ হোসেন সাহেবকেই আমি যতক্ষণে এই ভিডিওটি রেকর্ড করছি রাত 7টা 50 পর্যন্ত তাকে সারাদিনে কোথাও পাওয়া যায়নি। এমন তো নয় যে খালেদা জিয়ার খবর একবার দিন শেষে রাত গভীর হলে রাত 10টা 11টার সময় তিনি ব্রিফ করবেন, সেটি সবাইকে জানানো হবে, নিশ্চয়ই তা নয়। সারাদিন তো মানুষ নিঃসন্দেহে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে, বিশেষ করে বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সমস্যা তাহলে কোথায়? এবং এইভাবেই নানান ধরনের গুজবের ডালপালা ছড়াচ্ছে। আসলে কি অবস্থা এখন খালেদা জিয়ার? আসলেই কি কোনো কিছু লুকানো হচ্ছে? আমরা জানি না। ভালো থাকুন সবাই, এবং অবশ্যই অবশ্যই সর্বান্তকরণে চাই। ভিডিওটার টপিক ছিল যে বাংলাদেশে কে আগে আসবেন, শেখ হাসিনা আগে আসবেন নাকি তারেক রহমান সাহেব আগে আসবেন। বিএনপির যারা বন্ধু তারা বলছিলেন যে মিস্টার রনির তো মাথা খারাপ হয়ে গেছে, তারেক রহমান সাহেবের সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক? শেখ হাসিনা ইজ আউটস্টেড, তাকে বাংলাদেশ থেকে বিতাড়ন করা হয়েছে, তিনি এখান থেকে পালিয়ে গেছেন, তার রাজনীতির কবর রচনা হয়ে গেছে। আগামী 20 বছরের মধ্যে আওয়ামী লীগের সরিয়া উচ্চারণ করার মতো লোক যেখানে নাই, সেখানে বাংলাদেশে কে আগে আসবেন, এবং সেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে যদি শেখ হাসিনার আগমনের তুলনা করা হয়, এর চেয়ে বদভুন্মাতার বাংলাদেশে কে আছে? মতলব বাস লোক কোথাকার। কেউ হয়তো রাগে ফাজিলও বলেছেন, আমি সাধারণত কমেন্ট খুব কম দেখি। কিন্তু আজকের এই দিনে যদি আপনি বাস্তবতা দেখেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব অসম্ভব নিয়ে আমি একটা কথাও বলবো না, কিন্তু তারেক রহমান সাহেবের দেশে আগমন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, যে প্রশ্নগুলো উঠছে, সেগুলো আমাদের গত 15 মাসের পুঞ্জীবিত ক্ষোভ, কষ্ট, বেদনা, অনিশ্চয়তার একটি সম্মিলিত রূপ। যা বলছিলাম, কাতারে সেই বৈঠক নিয়ে আওয়ামী লীগের লোকজন যেটা বলার চেষ্টা করছেন যে মূলত আওয়ামী লীগকে মূল রিংয়ে ফেরানোর জন্য পশ্চিমা রাষ্ট্রশক্তি, পরাশক্তি ভারতের মধ্যস্থতায় বা ভারতের ইনফ্লুয়েন্সে প্রভাবে এই কাজগুলো করছে। আওয়ামী লীগের লোকজন মনে করছেন যে এখন বাংলাদেশে যে রাজনীতির দুর্ভিক্ষ চলছে, সেখানে গত 14 মাসে বাঙালির মোহভঙ্গ হয়েছে। তারা বুঝতে পেরেছে কি রত্ন তারা হারিয়েছে, তারা বুঝতে পেরেছে কি সর্বনাশ বাংলাদেশে ঘটেছে। উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থানের যে সৃজন সেটি, এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে সারা দুনিয়াতে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই, এটা আওয়ামী লীগের লোকজন মনে করছে। কারণ গত 14 মাসে আমাদের পাসপোর্টের যে করুণ দশা, বিশ্বের বেশিরভাগ দেশ এখন ভিসা দিতে দ্বিধাগ্রস্ত, অনেক জায়গায় ভিসা পাওয়া যাচ্ছে না। বাঙালিরা যেখানে সেখানে অপদস্থ হচ্ছেন বিদেশের মাটিতে। কিন্তু শেখ হাসিনার জমানাতে এটা ছিল না। আওয়ামী লীগের লোকজনের বক্তব্য, সেই গ্লোরিয়াস টাইম, শেখ হাসিনার যে গ্লোরিয়াস টাইম, সেটি হয়তো আবার বাঙালিরা আশা করছে। তারা পদ্মা সেতু দিয়ে যখন যায় তখন শেখ হাসিনার জন্য কাঁদে। তারা যখন মেট্রো রেলে উঠে, এক্সপ্রেস ওয়েতে উঠে, এবং বাংলাদেশে কতগুলো ল্যান্ডমার্ক হাইওয়ে হয়েছে। আপনি যদি টাঙ্গাইল যান, ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, আপনি যদি বগুড়া যান, রংপুর যান, সেক্ষেত্রে উত্তরবঙ্গের যে হাইওয়েগুলো হয়েছে। আপনি যদি ঢাকা থেকে কুয়াকাটা যেতে চান, যে রাস্তাগুলো নষ্ট হয়েছে 14 মাসে, সেগুলো বাদে বাকি যে রাস্তাগুলো হয়েছে, যে ব্রিজগুলো হয়েছে, একটানে আপনি ঢাকা থেকে কুয়াকাটা, দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র, ঢাকা থেকে মাত্র এখন 7 ঘন্টায় আপনি কুয়াকাটা পৌঁছাতে পারবেন। এই কাজের জন্য শেখ হাসিনা প্রশংসা দাবি করেন, এ কাজের জন্য আওয়ামী লীগ প্রশংসা দাবি করে।
এবং তারা মনে করে এই যাত্রীতে মানে এখানে যারা চলাচল করে তারা সবাই শেখ হাসিনার জন্য কান্নাকাটি করে দোয়া করে এবং মানুষের দোয়ায় শেখ হাসিনা ফিরে আসবে। এবং এই কারণে তারা মনে করছে যে কাতারে যা কিছু ঘটছে সেটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত, এবং আল্লাহ যে অনেক কিছু করতে পারেন সেটা এই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত না হলে বাঙালিও বুঝতে পারতো না, আর আওয়ামী লীগও বুঝতে পারতো না। আওয়ামী লীগের অনেক বদমাস, বাজে লোক, গুন্ডা, তারা এই সেই যাকে বলা হয় গণ-অভ্যুত্থানের কারণে ঝরে পড়েছে। আর আমাদের দেশের মধ্যে যে সকল বেঈমান, মুনাফিক, মির্জাফর, আলবদর, আসাম, সারাজাকার এ যুগের, তারা যেভাবে ঘাপটি মেরেছিল, তারা এই দেশটিকে রীতিমতো শকুনের মতো ভাগযোগ করে খেত, তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে এই গত 14 মাসে। এটা দরকার ছিল, আওয়ামী লীগের লোকজন সেটা মনে করছে এবং এটা মনে করে তারা সে কী যে আত্মতৃপ্তি, এখন সেই আত্মতৃপ্তিতে আপনি দেখবেন 32টা দাঁত তো বের করা সম্ভব নয়, হাসলে সর্বোচ্চ আপনি যখন অট্টহাসি দিবেন যতগুলো দাঁত বের হয় সেই দাঁতগুলো বের করে তারা এই কাতারের বৈঠক নিয়ে নানা রকম উচ্ছ্বসিত মন্তব্য তারা করে যাচ্ছেন। যারা একটু চালাক, গভীর জলের মাছ, তারা সুন্দর করে বলার চেষ্টা করেছেন কাতার মূলত একটি আওয়ামী ফ্রেন্ডলি কান্ট্রি। কাতারের বর্তমান আমির, এই আমিরের পরিবার এবং এই আমিরের বাবা, তারা সবাই শেখ পরিবারের সঙ্গে, বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে মারাত্মকভাবে মানে তাদের সম্পর্ক রয়েছে। এখানে মারাত্মক বললাম এই করে যে বাংলাদেশের লোকজনকে সাধারণত মধ্যপ্রাচ্যে যারা শেখ রয়েছেন, আমির উমরা রয়েছেন, তারা পাত্তা দিতে চান না। মধ্যপ্রাচ্যে রাজা বাদশাদের দরবারে একমাত্র এরশাদ সাহেব, বিশেষ করে যে এখন দুবাইয়ের যে, দুবাই না, আরব আমিরাতের যে আল নাহিয়ান পরিবার, এই আল নাহিয়ান পরিবারের সঙ্গে হুসেন মোহাম্মদ এরশাদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এর বাইরে আরবের লোকজন, তারা এই বাংলাদেশে যারা লোকজন আছে তাদেরকে লেবার, প্লাম্বার এরকম লোকজন মনে করে। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তৎকালীন সৌদি বাদশার একটা সম্মানজনক সম্পর্ক গড়ে উঠেছিল এবং তারই স্মৃতিস্বরূপ এখনও আরাফাতের ময়দানে আমরা সেই জিয়াউর রহমানের যে উদ্ভাবিত নিম গাছ, সেই নিম গাছ আমরা দেখতে পাই। মরুভূমির মাটিতে নিম গাছ জন্ম নেয়, এই ধারণাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি রাজপরিবারে তিনি ঢুকিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিতে সেখানে প্রচুর নিম গাছ বপন করা হয়েছে। এখন ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে সেখানে নিম বাগান তৈরি করে ফেলেছে মরুদ্যানের মতো করে। এবং এই সুবাদে সৌদি রাজপরিবারের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক ছিল একেবারে, সেটা 2014-15 সন অবধি। এবং ওই সময়টাতে রাজকীয় মেহমান রূপে বহুবার বিএনপির নেতাকর্মীরা সৌদি আরব ভ্রমণ করেছেন। কিন্তু মোহাম্মদ বিন সালমান উনি ক্ষমতা আসার পর, বিশেষ করে যুবরাজ নির্বাচিত হওয়ার পর, এই পরিস্থিতি রিভার্স হয়ে গেছে। বিএনপির জন্য এখন আর সৌদি আরব অভয়ারণ্য নয়, বরং মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শেখ পরিবারের, বাংলাদেশের শেখ পরিবারের ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে গিয়েছিল এটা নিরপেক্ষভাবে যদি আমি এখন বলি, আমাকে সবাই এখন আওয়ামী লীগের দালাল বলার চেষ্টা করবেন। কিন্তু তারপর আমি বলেছি, মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসতে চেয়েছিলেন শেখ হাসিনার জমানাতে। যদি তার পতন না হতো তাহলে হয়তো সেই 2025 সনের ফেব্রুয়ারি বা মার্চ মাসে মোহাম্মদ বিন সালমান আসতেন এবং সৌদি তেল কোম্পানি আরামকো, সেই আরামকোর বিগেস্ট ইনভেস্টমেন্ট, পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা চট্টগ্রামে হওয়ার কথা ছিল 3টা ফেজে। চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারিকে আধুনিকীকরণ, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ এবং গভীর সমুদ্রে রিফাইনারি প্রতিষ্ঠা করা এবং সেই রিফাইনারি থেকে এই যে আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়া সহ বে অফ বেঙ্গল কেন্দ্রিক যে সকল দেশ রয়েছে, ইন্দোনেশিয়া, চায়না, তারপর সিঙ্গাপুর, এ সকল এলাকাতে সৌদি তেলের যে বাফার স্টক
এবং সরবরাহ, সেই ব্যাপারে তাদের একটা মাস্টার প্ল্যান ছিল। $1 ট্রিলিয়ন একটা ইনভেস্টমেন্ট পরিকল্পনা হচ্ছিল ওই জমানাতে। এটা সৌদি আরবের যে সরকারি নথিপত্র রয়েছে, বাংলাদেশ দূতাবাস রয়েছে, সৌদি পররাষ্ট্র দূতাবাস রয়েছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। যে কেউ চ্যালেঞ্জ করলে সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। তো কাজেই আরবের ভূমিতে এই যে মুসলমান রাজা বাদশাদের বা আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের যে সম্মান এবং মর্যাদা, এই যে যতটুকু বললাম এর বাইরে হয়নি। বাকি সবাই সেখানে ফকির, লেবার এরকম হিসেবে ট্রিট করে। এবং তার প্রমাণ আমরা গত 14 মাসে দেখেছি যে এই দেশগুলো থেকে বর্তমান রেজিম যারা চালাচ্ছেন, সেটা দুবাই হোক, কাতার হোক, সৌদি আরব হোক, কুয়েত হোক কিংবা অন্য কোনো দেশ, ওমান হোক, কোনো দেশ থেকে ওরকম সম্মানজনক আমরা কোনো কিছু পাইনি। তার এই ধারাবাহিকতায় আওয়ামী লীগের লোকজন বলার চেষ্টা করছেন, যেহেতু কাতার এখানে নেগোসিয়েশন করছে, সেখানে কাতারের আমির, তাদের সেনাবাহিনী প্রধান, তাদের ডিজিএফআই প্রধান, মানে ডিজিএফআই বলতে তাদের তো ডিজিএফআই নয়, তাদের হয়তো অন্য নামে আছে, তারা এখানে যে নেগোসিয়েশনগুলো হচ্ছে সেই নেগোসিয়েশনে তারা শেখ হাসিনার পক্ষে অতীত সম্পর্কের কারণে তারা ওকালতি করছেন। আর এখন আপনারা জানেন যে সৌদি আরবের মানে কাতারের যে আমির এবং সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স তিনি এবং আগামীতে সংযুক্ত আরব আমিরাতে যিনি প্রধান ব্যক্তি হতে যাচ্ছেন, এই ত্রয়ী, এই শক্তিটি মূলত এখন মধ্যপ্রাচ্যের পুরো রাজনীতি নিয়ন্ত্রণ করছে। তো কাজেই তাদের সঙ্গে যদি তারেক রহমান সাহেবের সম্পর্ক হয় কিংবা জয়ের সম্পর্ক হয়, আওয়ামী লীগের সম্পর্ক হয়, বিএনপির সম্পর্ক হয়, সেই সম্পর্ক আমেরিকার সম্পর্কের